ছাব্বিশে বাংলায় কি বড়সড় রদবদল হবে, না যেমন চলছে সেরকম চলবে? এসআইআর একটা সুযোগ, সেই সুযোগটাকে ব্যবহার করতে পারেনি বিরোধীরা। 2026-এ ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় না আসতে পারে, তাহলে রাস্তায় লোকেরা, বিজেপি কর্মীরা, বিজেপি সমর্থকরা নেতাদের ধরে ধরে পেটাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারিয়েছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যেভাবে আপসহীন ভাবে ঝাঁপিয়ে পড়ছে, তাহলে মানে অনেকেই প্রশ্ন তুলছে যে বিজেপির ইফেক্ট কি, কিন্তু তিনি রোজই কাজকর্ম চালিয়ে যাচ্ছে, কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি শুভেন্দু অধিকারী কমব্যাক করতে পারছে? শুভেন্দু অধিকারী যেভাবে লড়াইটা লড়ছেন, বিরোধী মুখ হিসেবে উঠে আসছেন, তার আশেপাশে কেউ নেই। আমি বলবো শাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় 100-তে 100। যে এ তো তাও 2 টাকা দিচ্ছে, এলে 3 টাকা দেবে তো। যে কেন্দ্র সরকার কেন পশ্চিমবঙ্গ সরকারকে ভয় পায়? যে পশ্চিমবঙ্গ সরকার যে শক্তিশালী, ভারত সরকার অতটা হয়তো শক্তিশালী নয়। যে আমরা কেন ইডি সিবিআই মমতা অভিষেককে গ্রেফতার করে নিয়ে যাবে, কেন্দ্র আমাদের জন্য ক্ষীর বানিয়ে দেবে, আমরা বসে পশ্চিমবঙ্গে খাবো, এই জিনিসটা কেন আশা করছি? তুমি নিশ্চিত থাকো, আজ বাদে কাল হয়তো একটা চিঠি এসে তোমার কাছে, আমার কাছেও আসতে পারে। এক চুল এদিক ওদিক হবে, তোমাকে চিঠি দেবে তোমার চ্যানেলে। দাঁড়িয়ে যেখানে পেটের ভাত দরকার, কাপড় দরকার, মাথার ছাদ দরকার, সেখানে দেখা যাচ্ছে বন্দের মাতারাম আর রবীন্দ্রনাথ নিয়ে আমরা আঁকচা আঁকচিতে ব্যস্ত। বামেরা সুযোগ দিয়েছিলেন বলেই কিন্তু বিরোধীরা জায়গা পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত কুশলী, তিনি বিরোধিতার সুযোগ দিচ্ছেনই না। আজ বাদে কাল অন্য কেউ যদি মুখ্যমন্ত্রী হন, অন্য কোনো দল আসে, পরের দিন থেকেই তাদের বিরুদ্ধেও আমরা অবশ্যই আঙুল তুলবো। তুমি এবং তোমার মতো অনেকে, তোমরা যেভাবে সাংবাদিকতাটা প্র্যাকটিস করছো, তাতে আমি অত্যন্ত আশাবাদী যে মিডিয়াকে আর ধরে রাখা যাবে না। ছাব্বিশের নির্বাচন সামনে, কার্যত দেখা যাচ্ছে শাসক থেকে বিরোধী কেউই এই মুহূর্তে ময়দান ছাড়তে রাজি নয়। কারণ আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি এসআইআর নিয়ে যে রাজনীতি হচ্ছে, বা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও যে প্রশ্নগুলো উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে, ছাব্বিশে সত্যি শিকে ছিড়বে বিরোধীদের না শাসক দলের? এই মুহূর্তে সবাই বলছেন অনেক কথাই, এসআইআর হলেই নাকি বিরোধীরা বাজিমাত করতে পারবে, কিন্তু আদেও কি হচ্ছে, ময়দানে কি হচ্ছে? আমার সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য, তাকে আজকে আমরা পেয়েছি। দাদা, মানে শাসক বিরোধী কেউই এই মুহূর্তে ময়দান ছাড়তে রাজি নয়। সেক্ষেত্রে দীর্ঘদিনের আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা, এই মুহূর্তে ছাব্বিশে বাংলায় কি বড়সড় রদবদল হবে, না যেমন চলছে সেরকম চলবে? দেখো, রাজনীতি এবং নির্বাচনের ক্ষেত্রে এখনই বলা খুব মুশকিল। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি ওই যে তারিখ পে তারিখ আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু নভেম্বর মাসের শেষ বা ডিসেম্বর মাসের শুরুতে কিছুটা বোঝা যাবে। এবং এই যে এসআইআর হচ্ছে, এসআইআর তো আর এমন কোন একটা পদ্ধতি নয় যে পদ্ধতিটা শুধু পশ্চিমবঙ্গের জন্য হচ্ছে। এটা তো একটা স্বাভাবিক পদ্ধতি। এখন মুশকিল হচ্ছে যে একটা প্রশ্নপত্র সহজ করা হয়েছে। সহজ কার কাছে? যে কিছুটা পড়াশোনা করে এসেছে। যে পড়াশোনাই করেনি তাকে যদি সেই প্রশ্নপত্র দেওয়া হয়, তার কাছে কিন্তু সেটা কঠিন। এখনো পর্যন্ত এসআইআর এ বিএলও এবং নির্বাচন কমিশনের যে ভূমিকা, এবং বিরোধী রাজনৈতিক দল এবং শাসক দলের যে ভূমিকা দেখছি, তাতে কিন্তু এখনো পর্যন্ত একটা খুব বৈপ্লবিক পরিবর্তন মানে এসআইআর এর মাধ্যমে হচ্ছে, এইটা বলার জায়গা নেই। সুতরাং 2026-এ এটা বলতেই হয়। দেখো, আমাদের বাংলার হচ্ছে, আমি ঐতিহ্য বলবো না, কিন্তু এটা বাংলার কলঙ্ক। কংগ্রেস আমলে স্বয়ং জ্যোতি বসুকে রিগিং করে হারিয়ে দেওয়া হয়। বাম আমলে একের পর এক রিগিং হয়েছে। অনেকে আবার বলেন 2011-তে কোনো রিগিং হয়নি। মানে অনেকে মনে করেন এবং তারা প্রকাশ্যে বলেন 2011-এ মানুষ ভোট দিয়েছে। এটা বিরোধী, তখন তৃণমূল ভোটে জিতেছে বলে বলা হয়। কিন্তু রোজিনা, আসলে তখনও কিন্তু রিগিং হওয়ার সুযোগ ছিল না। কারণ সিপিএম, অর্থাৎ বামফ্রন্টের বড় দাদা, তখন নিজের এত অন্তর্কলহ ছিল। মানে একদিকে সুভাষ চক্রবর্তীদের গ্রুপ, অন্যদিকে বুদ্ধদেব ভট্টাচার্যদের গ্রুপ, এবং বিভিন্ন রাজনৈতিক, অর্থাৎ বামফ্রন্টের শরিক দল, তারাও সিপিএম কে পছন্দ করছিল না। আসলে সে সময় একটা চক্রান্ত চলছিল দলের ভেতর, যেই সুযোগটা মহাজোটের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। অর্থাৎ 2011 সালে শাসক সিপিএম রিগিং করতে পারেনি, কারণ রিগিং করার তার ক্ষমতা ছিল না, পতনের কারণ। সুতরাং ওই একটা নির্বাচনে রিগিং করার সুযোগ ছিল না। তাও যে ছাপ্পা ভোট পড়েনি এরকম হলফ করে বলা যায় না।
পশ্চিম বাংলার রাজনীতিতে ছাপ্পা ভোট, রিগিং, বুথ জ্যামিং, এমনকি কাউন্টিং এর গন্ডগোল, এটা শুধুমাত্র তৃণমূল আমলে নয়, বাম আমলেও হয়েছে, কংগ্রেস আমলেও হয়েছে। কংগ্রেস আমলে তো লাগাম ছাড়া হয়েছিল, বাম আমলেও হয়েছে, যাকে সায়েন্টিফিক রিগিং বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন যেটা হচ্ছে ন্যানো টেকনোলজিতে হচ্ছে। আমি সেক্ষেত্রে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যে বিরোধীরা এসআইআর কে ব্যবহার করতে পারছেন। এসআইআর একটা সুযোগ, সেই সুযোগটাকে ব্যবহার করতে পারেনি বিরোধীরা। আর আমি সত্যি কথা যদি বলো, এসআইআর এ বিএলওর সঙ্গে শাসক দল, রাজনৈতিক দল যদি যায় কারোর বাড়িতে, সুতরাং আমরা তো দেখলাম একটা ভাইরাল হয়েছে অডিও, একজন মহিলাকে কি অভব্য ভাষায় কোন নেতা মানে গালিগালাজ করছে। সুতরাং নির্বাচন কমিশন, আমি আগেও বলেছি, এখনো বলবো, 2016 সালে বা এখন নির্বাচন কমিশনের ভূমিকা সবসময় খুব সন্দেহজনক থাকে। এবার প্রশ্ন হচ্ছে, এটা কি নির্বাচন কমিশনের দোষ? এটা কি মুখ্য নির্বাচন কমিশনের দোষ? না, পশ্চিম বাংলায় নির্বাচন কমিশনে ডেপুটেশনে যে সরকারি কর্মীরা যায়, তারা তো খুব পরিষ্কার ভাবে জানে, তারা যদি সৎভাবে কাজ করে তাহলে নির্বাচনের পর তো তাদের কম্পালসারি ওয়েটিং এ যেতে হবে। মুখ্যমন্ত্রী আগে বলে দিয়েছে যে ফাইল খুলবো, মানে এই যে ফাইল খোলার একটা ব্যাপার, মানে উনি সবসময় বাম আমলকেও বলেন যে ফাইল আমার কাছে অনেক আছে, বা এই নির্বাচন কমিশনার যিনি নির্বাচন তারও নাকি ফাইল আছে। আমি বলছি এই ফাইলের ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায় দেখান তো। সেক্ষেত্র থেকে এই যে সরকারি কর্মচারীরা কিভাবে কাজ করবে, কিভাবে স্বাধীনভাবে তারা কাজ করতে পারে, কারণ তাদের ফাইলের একটা ভয় থাকছে। দেখো রোজিনা, একটা কথা প্রথমে পরিষ্কার করে নিই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। ভারতের সংবিধান যেভাবে তৈরি করা হয়েছে, তাতে গণতন্ত্রকে চোখের মণির মতো আগলে রাখা হয়েছে। নির্বাচন কমিশনও কিন্তু যেভাবে তৈরি হয়েছে তাত্ত্বিকভাবে, সেটা কিন্তু গোটা পৃথিবীতে আমি বলবো ওল্ডেস্ট ডেমোক্রেসি। মার্কিন যুক্তরাষ্ট্রেও শেখা উচিত নির্বাচন কি করে এই রকম বৃহত্তম জনসংখ্যার দেশে করানো হয়। এ বিষয়ে আমার সন্দেহ নেই। আমি পথটাকে কিন্তু সম্মান করছি, কিন্তু ব্যক্তিগুলোকে সম্মান করছি না। নির্বাচন কমিশনদের টিএন সেশনের পর এমন কোন নির্বাচন কমিশন দেখিনি যে শির দ্বারা শক্ত করে চলতে পারে। এই যে সাংবিধানিক পদে থেকে বা বিরোধী দলে থেকে বা শাসকের দলে থেকে নির্বাচন কমিশনের উপর আক্রমণ করা হচ্ছে, নির্বাচন কমিশন কি এখনো পর্যন্ত কোনো দৃষ্টান্ত তৈরি করতে পেরেছে? যে কোথাও বলা হচ্ছে বিএলওদের দেখে নেওয়া হবে, কোথাও নির্বাচন কমিশনকে এই হুমকি দেওয়া হচ্ছে, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কিছু করেছে? আমার প্রশ্ন হচ্ছে, পদগুলোতে যারা বসে আছেন তারাও তো স্পাইনলেস, কখনো কখনো মনে হয় তাদের আঘাত করা যায়, মানে তারাই হচ্ছে এই যা ইচ্ছে তাই বলা যায়। এইবার মুখপাত্র থাকা উচিত ঋতদা। অবশ্যই শুধু মুখপাত্র নয়। দেখো রোজিনা, ধরো আমি আজকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করছি, তুমি নিশ্চিত থাকো আজ বাদে কাল হয়তো একটা চিঠি এসে তোমার কাছে আমার কাছেও আসতে পারে, কারণ দর্শাতে আমাদের বক্তব্য হচ্ছে, যেখানে সংবিধান অধিকার দিয়েছে আমি সরাসরি মন খুলে কথা বলতে পারি, সেখানে আমাদের তারা চিঠি দেবে, এক চুল এদিক ওদিক হবে, তোমাকে চিঠি দেবে তোমার চ্যানেলে। কিন্তু যারা হুমকি দিচ্ছে প্রকাশ্যে, যাদের ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের নির্বাচন কমিশনকে যারা কাঠগড়ায় দাঁড় করিয়ে হুমকি দিচ্ছে, নির্বাচন কমিশন আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিছু করেনি। আমি বলছি এই যে মানে এখন ঘটনাবহুল দিন আমাদের, মানে পশ্চিমবঙ্গে যেভাবে মানুষ কোণঠাসা। আপনি যদি বাসে, ট্রামে বা যে কোনো জায়গায় কথা বলবেন, মানুষ কিন্তু বিরক্ত এই শাসকের উপর কার্যত। এই শাসককে তারা সরাতে চায়, কিন্তু তারা অল্টারনেটিভ কেন পাচ্ছে না, বা তারা কেন কোনো দল, এতগুলো দল আছে তাদেরকে কেন চয়েস করতে পারছে না, কি মনে হয় তোমার? না, এর তিনটে কারণ আছে আমার মনে হয়। যে ব্যাপারটা হচ্ছে যে আমার পছন্দ নয় বলেই রাতারাতি সব বদলে যাবে এরকমটা নয়। আবার এই সরকারের আমলে এমন কিছু ঘটনা ঘটেছে যেটাকে অস্বীকারও করতে পারি না। যেমন, যে যাই বলুক, সেটা কন্যাশ্রী প্রকল্প হোক বা স্বাস্থ্যসাথী হোক, এই সমস্ত প্রকল্পগুলোতে সাধারণ মানুষ কিছু টাকা তো পাচ্ছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। বিরোধীরা এখনো পর্যন্ত, মানে সেটা গেরুয়া শিবির হোক, লাল শিবির হোক, তারা অল্টারনেটিভ অর্থাৎ বিকল্প কিছু দেখাতে পারেনি। এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল বলেছে যে ঠিক আছে এই সময় বিদ্যুতের মাসুল বেড়েছে, আমরা বিদ্যুতের মাসুল কমিয়ে 1 টাকা করে দেবো? কোনো রাজনৈতিক দল বলেছে? বলেনি। এখন মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ
ওল্ডেস্ট ডেমোক্রেসি, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ডেমোক্রেসি যেখানে, সেখানে সবসময় না আমেরিকান ড্রিমের কথা বলা হতো। মানুষকে স্বপ্ন দেখাতে হবে, মানুষকে বলতে হবে যে দেখো তুমি এই বাংলা পাবে। এই ডাবল ইঞ্জিন টিঞ্জিন এগুলো কিন্তু কাজে লাগছে না। আরেকটা জিনিস আমি তোমায় বলি, মানে এই যে ধরো আমরা স্বপ্ন দেখাতে বিরোধীরা পাচ্ছে না, ব্যর্থ। কিন্তু বিরোধীরা তো বলছে যে একের পর এক প্রকল্প আনবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমাদেরকে, আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে পেটের ভাত দরকার, কাপড় দরকার, মাথার ছাদ দরকার, সেখানে দেখা যাচ্ছে বন্দের মাতারাম আর রবীন্দ্রনাথ নিয়ে আমরা আঁকতে আঁকছিতে ব্যস্ত। বেশিরভাগ মানুষকে লড়িয়ে দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথ নিয়ে কি হলো, বন্দে মাতারাম নিয়ে। না, আমি এখানে একটা কথা বলবো যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের বৃহত্তম পার্টির নাম ভারতীয় জনতা পার্টি, এবং যে বৃহত্তম পার্টি হবে তাকে খুব সংবেদনশীল হতে হবে। কারণ অসমে বাংলা ভাষাকে যদি কোণঠাসা করা হয় তাহলে অহমিয়া ভোট হয়তো পাওয়া যাবে। মহারাষ্ট্রে যদি মাছ খেতে না করা যায় তাহলে হয়তো নিশ্চয়ই সুবিধা হবে। ভারতীয় জনতা পার্টি যদি এ রাজ্যে বিরোধিতা করতে হয় তাহলে দিল্লিতে বাংলা ভাষায় কথা বললে, বাংলাদেশি বললে বাঙালির সেটা নেবে না। এই সংবেদনশীলতা দরকার। আবার কখনো কখনো মনে হয় যে অনেক রাজনৈতিক দলে থিঙ্ক ট্যাঙ্কের সংখ্যা হয়তো কম থাকে। অনেক সময় নিজের স্বার্থের জন্য অনেকে হয়তো ব্যবহার করছেন, বড় পার্টি তো। কিন্তু যেটা সবচেয়ে বেশি অসুবিধা, যে তৃণমূল কংগ্রেস আমলে যে যে ঘটনাগুলো ঘটেছে, যে যে প্রকল্পগুলো ঘটেছে, এইগুলো নিয়ে না মানুষকে যে স্বপ্ন দেখানো যে আমরা এলে, মানুষ বিশ্বাস করতে পারছে না। তার কারণটা হচ্ছে এখন অব্দি তো মানুষ এর কাছ থেকে পাচ্ছে। ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে দেখো রোজিনা, ধরো তুমি আমাকে 2 টাকা করে দিচ্ছ, যিনি ক্যামেরা করছেন তিনিও আমাদের প্রেসের লোক সতীর্থ, তিনি আমাকে 1 টাকাও দেননি। এবার তিনি আমাকে বলছে আমি তোমায় 3 টাকা দেবো। তখন লোকে বলছে যে এ তো তাও 2 টাকা দিচ্ছে, এলে 3 টাকা দেবে তো। আমি এখানে একটা মডেলের কথা বলবো। 2009 থেকে 2011 মমতা বন্দ্যোপাধ্যায় ছটা প্রতিমন্ত্রী নিয়ে এবং নিজে মন্ত্রী থেকে কার্যত কিন্তু বামেরা ক্ষমতায় আছে একটা প্যারালাল সমান্তরাল সরকার চালিয়েছিল। আমার খুব স্পষ্ট মনে আছে, মানে একেবারে সরকার চালিয়েছিল। মানে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের কাজ হচ্ছে, রাজ্য সরকারকে তোয়াক্কা করা হচ্ছে না, কাজের হচ্ছে। তখন মানুষরা বুঝলো আরে এরা করছে। এখন কিন্তু দরকার সেটা। এবং একটা কথা খুব পরিষ্কার, এই যে এসআইআরটাকে, এই এসআইআর এর যে বাড়ি বাড়ি কারা যাচ্ছে, শাসক দল যাচ্ছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। বিরোধীরা কোথায়? এবং এই যে বিএলও নিয়োগ করা হয়েছে, কারা বিএলও নিয়োগ করা হয়েছে? একটা জিনিস আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছে যে বড় বড় নেতৃত্ব যারা রয়েছে আমাদের বাংলায়, বিজেপি নেতৃত্ব, তারা তো আর গিয়ে মন্ডলে মন্ডলে আর মানে এই বিএলএ টু খুঁজতে যাবে না। সেটা যারা মন্ডল সভাপতি নিয়োগ করেছে তাদের কাজ হচ্ছে এগুলো দেয়া। তাহলে আজকে আমরা কেন উচ্চ নেতৃত্বের উপর এতটা ক্ষোভ উগড়ে দিচ্ছি? অনেকেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন, আপনিও দেখতে পাচ্ছেন সম্প্রতি। কিন্তু কেন? মানে তার জন্য তো মন্ডল সভাপতি আছে, পরপর স্তর সাজানো আছে। দেখো, অরঙ্গজেব যখন সম্রাট ছিলেন গোটা ভারতবর্ষে, মহারাষ্ট্রে তিনি কিছু করতে পারেননি, অথবা মুঘল সাম্রাজ্য ধলাঘাটে আসামে কিছু করতে পারেনি। কেন? তার কারণটা হচ্ছে যখন কোনো একটা জায়গাকে আক্রমণ করা হয় তখন তাদের স্ট্রেংথ, অর্থাৎ তাদের কৌশলগত তাদের ক্ষমতাটা বুঝতে হয়। পশ্চিমবঙ্গে কোনোভাবেই কাউকেই শাসক দল থেকে মুক্ত করা যাবে না। এই যে বিএলও গুলো, মানে যারা দেখছেন, এবং তুমিও কি বিশ্বাস করো এই বিএলও নির্বাচন হয়েছে কি করে, নির্বাচিত হয়েছে কি করে, কারা বিএলও? ধরো এই যে যে ভাইরাল নিয়ে এত কথা হচ্ছেন, তার পরিবারও তো শাসক দলের সঙ্গেই আছে। এটা হচ্ছে নিজেদের ঘরের ঝগড়া। সুতরাং এই যে বিএলওরা, এরা পক্ষপাত দুষ্ট নয়, এটাই বা কে বললো? আদৌ কি নির্বাচন কমিশন সমীক্ষা করে রিসার্চ মেথোডোলজি অনুযায়ী বিএলও নিয়োগ করেছে? আসলে কি নির্বাচন কমিশন এখানে কতগুলো কাজ বা পদ্ধতি পালন করছে, কিন্তু শস্যের মধ্যেই তো ভূত লুকিয়ে আছে। 2016 সালের নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা কি ছিল? 2011 সালে নির্বাচন কমিশন ভালো কাজ করেছিল এই কারণে, তার কারণ শাসক তখন দুর্বল ছিল, সিপিএম এর পক্ষে সম্ভব ছিল না কিছু করার। শাসক যতদিন পশ্চিম বাংলায় সবল থাকবে, যতদিন সরকারি আধিকারিকরা তাদের প্রধানত অধীনস্থ হয়ে থাকবে,
বিশেষ করে পুলিশ ব্যবস্থা, যতদিন সরকার থাকবে, নির্বাচন কমিশন যে নিয়োগ করছে যাদের এখানকার ভূমিপুত্র এবং পুত্রীদের, প্রত্যেকেই সরকারি চাকুরিরত এবং এই সরকারেরই। না মানে আমি বলছি, এই এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে ভার্সেস শুভেন্দু অধিকারী, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই অঙ্কটা, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারিয়েছে। আহ, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যেভাবে আপসহীন ভাবে ঝাঁপিয়ে পড়ছে, তাহলে মানে অনেকেই প্রশ্ন তুলছে যে বিজেপির ইফেক্ট কি, কিন্তু তিনি রোজই কাজকর্ম চালিয়ে যাচ্ছে, কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি শুভেন্দু অধিকারী কমব্যাক করতে পারছে? দেখো, এর বিষয়ে তো কোনো অস্বীকার করার জায়গা নেই যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী মানে হচ্ছে তিনি বিরোধিতায় কিন্তু 100তে 100। শুভেন্দু অধিকারীর স্কুলিং, এবং শুভেন্দু অধিকারীও তো একটা সময় তার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় তো বিরোধী রাজনীতিটাই করেছেন। সুতরাং তারও তো একটা স্কুলিং আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে মানুষ পছন্দ করুক না করুক, শুভেন্দু অধিকারী যেভাবে লড়াইটা লড়ছেন, বিরোধী মুখ হিসেবে উঠে আসছেন, তার আশেপাশে কেউ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকে বলেন বিরোধী নেত্রী হিসেবে 100তে 100, আমি বলবো শাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় 100তে 100। শাসক মানে কিন্তু শুধু প্রজা পালন নয়, শাসক মানে তার সেই কৌশল থাকা। কে হলফ করে বলতে পারে না যে এই যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে দিল্লিতে, এই যে এত বড় বড় কথা হচ্ছে, একবারের জন্য দিল্লিতে আমি মাঝে মাঝে সত্যি ভাবি যে কেন্দ্র সরকার কেন পশ্চিমবঙ্গ সরকারকে ভয় পায়। তার কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কেন্দ্র সরকার ভয় পায়, বারবার প্রমাণিত হয়েছে, যেটা বামেরা সেটিং বলে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পেরে উঠছেন না কেউ, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক সর্বত্র আছে, সর্বত্র আছে। তুমি বলছো যে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসেও লোকজন আছে, ভারতীয় জনতা পার্টিতেও লোকজন আছেন, তার কারণ উনি তো সর্বভারতীয় রাজনীতি করে এসছেন। এইভাবে অস্বীকার করার তো কোনো জায়গা নেই মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করে অমিত শাহ নরেন্দ্র মোদীর নাম ধরে ধরে, তাদের পার্সোনাল লেভেলে গিয়েও আক্রমণ করে, তাহলেও কি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানছেন? আসলে রোজিনা, আমরা যারা সাংবাদিকতা করি বা যারা সাধারণ মানুষ, তারা রাজনীতির না অনেক কিছু বুঝি না, বা বোঝা যায়ও না। আমি হঠাৎ ধরো ঠিক করলাম তোমাকে পাপ্পু বলছি, সবচেয়ে বড় পাপ্পু রোজিনা বলে আমি জামা পরে ঘুরে বেড়াচ্ছি। আমি তার আগের দিন রাত্রে তোমায় ফোন করে নিয়েছি ফেস টাইমে যে রোজিনা, আমি কিন্তু তোমার বিরুদ্ধে বলবো, বঙ্গ টিভির বিরুদ্ধে বলবো। তুমি বলে ঋতুদা বলবে? আমি বললাম, আরে তাতে বোঝা যাবে তো তুমি আমি বিরোধী, তা নাহলে লোকে কি ভাববে। ঠিক এই একই ঘটনা বারবার ঘটছে বলে অনেকে মনে করেন, এবং এই মনে করার পেছনে কিন্তু যুক্তি আছে। আজ অব্দি কেন্দ্র সরকারের একটা, ভাবো, পার্কস্ট্রিট থানায় সিবিআই কে চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে গেল। তার মানে সিবিআই কে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। এটা কাশ্মীর হলে ভারত সরকার কি করত? পরের দিন সেনাবাহিনী ফোর্স পাঠাতো, ফোর্স পাঠাতো। এই যে ফেডারেল সিস্টেম, আমি তো এখন কেন জানি আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের থেকে অনেক বেশি শক্তিশালী। এবং আমি তোমাকে বলছি রোজিনা, ভারত সরকার এখনো পর্যন্ত বিভিন্ন ঘটনায় এখনো পর্যন্ত প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গে কিছু করতে পারিনি। মানে দীর্ঘদিন সাংবাদিকতা মানে তুমি করে এসেছো, তো সেই ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলতে চাই। যে আমরা কেন ইডি সিবিআই মমতা অভিষেককে গ্রেফতার করে নিয়ে যাবে, কেন্দ্র আমাদের জন্য ক্ষীর বানিয়ে দেবে, আমরা বসে পশ্চিমবঙ্গে খাবো, এই জিনিসটা কেন আশা করছি? বুদ্ধদেব ভট্টাচার্যকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়েছিলেন, তখন তো আর ইডি সিবিআই, মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই চাইতেন প্রত্যেকটা কেসে, কিন্তু ইডি সিবিআই তো তখন বুদ্ধদেব ভট্টাচার্যকে গ্রেফতার করেনি, তাকে তো ডেকে জেরা করেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দমেই ক্ষমতায় এসেছিল। তাহলে কেন আমরা বারবার বলছি কেন্দ্র চাইছে না আমাদের রাজ্য ক্ষমতায় আসতে? না দেখো, ক্ষমতার সঙ্গে কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারের সম্পর্ক নয়। এই যে টাকা আটকে দেওয়া, সিবিআই কে আমরা অ্যাক্টিভ হতে বলছি কেন? যে অ্যাক্টিভ হচ্ছে না, তাহলে কি করে রাজনীতি হবে, কি করে বিজেপি ক্ষমতায় আসবে, কেন এই ইকুয়েশনটা তৈরি করছি কেন? দেখো ইডি সিবিআই এর অনেকগুলো কেস, যে কেসগুলোতে, দেখো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কোন রাজনৈতিক দলের নেতাকে কেন গ্রেফতার করবে, কি করবে, এগুলোর উপরে রাজনীতি নির্ভর করে না। আজকে যদি আমাকে গ্রেফতারও করে কোনো সরকার,
আমি যদি সৎ পথে থাকি, সাংবাদিকতা করি, তাহলে কিন্তু সাংবাদিক হিসেবে বা সংবাদ মাধ্যমে আমার খবরটাই লোকে দেখবে। বরং সেক্ষেত্রে বরুণ সেনগুপ্তর মতো সাংবাদিকরা তাদের, যেহেতু সেই সময় আমরা জানি যে সেন্সার করা হয়েছিল গৌরকিশোর ঘোষ, আমরা এদের পুজো করি, কারণ সাংবাদিক গ্রেফতার খবরের জন্য হলে তো বিরাট ব্যাপার। রাজনীতির ক্ষেত্রে কিন্তু গ্রেফতারটা কিন্তু কোথাও কোথাও খুব গর্বের। স্বাধীনতা সংগ্রামীরা তো গ্রেফতারই হয়েছে। নেলসন ম্যান্ডেলা তো এত বছর কারাগারে ছিলেন, কিন্তু স্বাধীনতা সংগ্রামী নয়, এরা তো দুর্নীতির সাথে যুক্ত। ব্যাপারটা হচ্ছে যে পশ্চিম বাংলায় একের পর এক ঘটনায় প্রমাণিত হয়েছে, অভয়ার বাবা মাকে তো কাঁদতে হয়েছে যে সিবিআই কিছু করেনি, মানুষ তো দেখেছে। প্রশ্নটা হচ্ছে কেন্দ্র সরকার তার রাজধর্ম পালন করছে না। আমি একবারের জন্য বলছি না যে কাকে কাকে গ্রেফতার করলে বিজেপির সুবিধা হবে, রাজধর্ম পালন করছে না। কোথাও মনে হচ্ছে কেন্দ্র সরকার তার ইডি, সিবিআই বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি অত্যন্ত তারা মানে বলা যেতে পারে অপটু। কিন্তু তুমি কি বিশ্বাস করো যে সিবিআই তে যারা রয়েছেন, ইডিতে রয়েছেন, তাদের দক্ষতা নেই? চূড়ান্ত দক্ষতা আছে। তাহলে কে কোথা থেকে রহস্যময় ভাবে সবকটা কেস এদিক ওদিক নিয়ে যাচ্ছে? আমরা তো কোনো কেসেরই সমাধান দেখতে পেলাম না। আমি সাংবাদিক হিসেবে প্রশ্ন করি, 2016 সালে বা তার পরবর্তী সময় 2021-এ স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন নারদা সারদায় সবার শাস্তি হবে। কোথায় কি হলো? নারদা সারদায় কোথায় কি হলো? আসল ব্যাপারটা হচ্ছে যে ইডি, সিবিআই এবং কোনো কোনো ক্ষেত্রে যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে এরকম দেখা যাচ্ছে যে কেসই মুভ করেনি তাদের পক্ষ থেকে। তার মানে কোথাও না কোথাও কোনো আইনজীবী নেই। এবং অভয়ের বাবা মা, তাদের আমি সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, তারা তো প্রকাশ্যে বলছে, তারা তো একদম সরাসরি বলছে যে সিবিআই সহায়তা করেছে উল্টো পক্ষকে। সুতরাং আইনজীবী নেই, প্রমাণ দেয়নি। সুতরাং এত শৈথিল্য কেন? কখনো কখনো মনে হয় যে পশ্চিমবঙ্গ সরকার যে শক্তিশালী, ভারত সরকার অতটা হয়তো শক্তিশালী নয়, অন্তত পশ্চিম বাংলায়। এই যে সেটিং এর তত্ত্ব একটা খাড়া হয়, মানে আমি বলছি সেটিং এর তত্ত্ব দাগি। কিন্তু কেন্দ্র সরকার তো প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ক্ষমতায় এসেছে সেখানে সেখানে তো ইডি সিবিআই দিয়ে আসেনি। সম্প্রতি দিল্লি হলো, বিহারেরও রেজাল্ট আমরা খুব সম্ভবত দেখতে পাবো। সব নেতারা সেখানে লড়াই করে তাদের ময়দান প্রশস্ত করেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই শক্তিশালী, তাকে কি করানো সম্ভব হচ্ছে না? না, আসল ব্যাপার কি, উনি অত্যন্ত তো কুশলী রাজনীতিতে, দীর্ঘদিন রাজনীতিতে রয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক অভিজ্ঞতা আছে সেটাকে তো আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। কিন্তু উল্টো দিকে আমি রোজিনা একটা কথা আজকাল মনে করতে শুরু করেছি, মানুষের যদি চরিত্র না ঠিক থাকে, তাহলে সাংবাদিকতা বলো, রাজনীতি বলো, তোমার কোনো না কোনো কিছু কিন্তু অন্যদের হাতে থাকবে। যখন আমার পেছনে কিছু একটা লোকানোর চেষ্টা আমি করছি, সেইটা যদি কারোর কাছে থাকে, তখন না সে না বিরোধিতাটা করতে পারে না। আমার মনে হয় পশ্চিম বাংলার বিরোধী রাজনীতিতে, সেটা বিভিন্ন দল হতে পারে, লাল হতে পারে, গেরুয়া হতে পারে, তেরঙা হতে পারে, প্রত্যেকের কোনো না কোনো ফাইল কারোর কাছে আছে এবং সেই কারণে বিরোধিতা করতে পারছে না ভয়। এটা আমার মনে হয়েছে। আরেকটা জিনিস মনে হয়েছে, বিরোধিতা করার জন্য যে পরিমাণ অ্যাগ্রেসিভ বা আগ্রাসী ভূমিকা থাকা উচিত, সেটার কয়েকটা অভাব রয়েছে। কিন্তু আমি মনে করি এদের মধ্যেও দক্ষতা আছে। কিন্তু ওই একটা মুশকিল, প্রত্যেকে যদি কেউ কখনো কখনো সুযোগ সুবিধা নিয়ে থাকে, তখন তো সে লড়তে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা জিনিস ছিল, বামফ্রন্টের সঙ্গে লড়াই, সিপিএম এর সঙ্গে লড়াই, সবকিছুতে লড়াই। তাহলে কি কোথাও কোথাও কেউ রাজ আনুকূল্য নিচ্ছে? তো মমতা ব্যানার্জিরও তো ফাইল ছিল যেটা বামেরা কখনোই প্রকাশ্যে আনেনি, বা সেই নোংরামির খেলায় কখনোই যায়নি। যে নোংরামির খেলা গুলো রাজনীতির ক্রমশ এখন হচ্ছে, বর্তমানে ঘটছে, সেটা তো সিপিএম কোনোদিন করেনি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই ব্যক্তিগত স্তরে গিয়ে এগুলো? না, আমি আমি বলছি যে বুদ্ধদেব ভট্টাচার্য, তার পড়াশোনা, তার সংস্কৃতি বা তার তার যে চিন্তা ভাবনা, তার সঙ্গে আমি তুলনা করছি না। কিন্তু আমি বলছি আসলে বিরোধীদের, শাসক তো সবসময় সুযোগ নেবেই, শাসক সুযোগ নেবে না। রাষ্ট্রের যে ক্ষমতায় থাকে, তার বিরুদ্ধে বললে রাষ্ট্র তাকে দেখে নেবে। তখনই জয়টা হয়
যখন বিরোধী স্বর গিয়ে পৌঁছায় মানুষের কাছে, এবং সেই স্বরটা শুধু পৌঁছালে হবে না, আমাকে আমার জীবন চর্চা দিয়ে দেখাতে হবে। আমি তো এই মুহূর্তে একজন দুজনের নাম ছেড়ে দিয়ে আমি তো কাউকে ময়দানেই দেখতে পাচ্ছি না। ময়দানে কি আছে? শুভেন্দু অধিকারী তিনি লড়াই করছেন, অনেকে বলেন এই লড়াইটা যতটা না রাজনৈতিক তার থেকেও বেশি ব্যক্তিগত, কিন্তু তিনি লড়াই করছেন। অবশ্যই আর তো কাউকে দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত। বাদ বাকি সবাই তো এদিক ওদিকে বসে রয়েছে। এবং বামেদের ক্ষেত্রেও সামাজিক মাধ্যমে যে লড়াইটা দিচ্ছে, মাঠে ঘাটে দিচ্ছে। এই যে বিয়ে লড়া বেরোচ্ছে, স্যার হবে কোথায়? সেখানে সেখানে কি তৃণমূলের যেমন শাসক দল তার যেমন প্রতিনিধি থাকবে, আর দুজন প্রতিনিধি বিজেপি বা সিপিএম, তাদের কি দেখতে পাচ্ছি? আমাকে একটা কথা বলো, এই যে 2011-র আগে 11-ই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলো, তার আগে তোমরা বুঝতে পেরেছিলে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে? অবশ্যই, অবশ্যই। আমার মনে হয় 2009 সাল থেকে আমরা সবাই বুঝতে পেরেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে চলেছেন। প্রথমত তিনি তখন প্যারালাল সমান্তরাল সরকার চালাচ্ছেন। বুদ্ধদেব ভট্টাচার্য, তার ঘরে বাইরে শত্রুর সংখ্যা বেড়ে গেছে। পার্টির মধ্যে অধিকাংশ মানুষ তখন বয়স্ক, এবং জ্যোতি বসু, সুভাষ চক্রবর্তী তারা চলে গেছেন। গৌতম দেব ততটা সক্রিয় নয়, এবং এই পক্ককেশের যারা আছেন তারা বুঝতে পারছেন। আসলে জানো তো, এটাও একটা ভুল, এটাও কিন্তু একটা বড় ভুল। তার কারণটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার যে প্রেসিডেন্ট হয় সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে এই মুহূর্তে রাজনীতিতে সবচেয়ে হট সিট। সেখানে যারা রয়েছেন তারা 70 ঊর্ধ্ব, 80 ঊর্ধ্ব। এটা কিন্তু পক্ককে, সেটা হচ্ছে অজুহাত। বামেদের কি রাস্তাঘাটে দেখেছো? যারা এই যে বামের নেতা, আমি মীনাক্ষীকে ছেড়ে দিচ্ছি, মীনাক্ষী ছাড়া আর কে কে জেল খেটেছে? আর কে কে জেলে ছিল? আর কে কে রা- লড়াই করেছে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বেদি ভবনেও মানুষ দেখেছে, তাকে চমকাই তলাতেও দেখেছে। দিকে তো জেলে থাকতে হয়নি না, ঋতুদা। জেলে থাকতে হয়নি। তার কারণ বামেরা তো সেই রাজনীতিতে বিশ্বাস করতেন না। তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি কি করে, যে বলেছিল ও বদলা নয় বদল চাই, তাহলে তার রাজনীতি কি করে পাল্টে গেল? দেখো, আমি একটা কথা বলছি, বামেরা সুযোগ দিয়েছিলেন বলেই কিন্তু বিরোধীরা জায়গা পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত কুশলী, তিনি বিরোধিতার সুযোগ দিচ্ছেনই না। আর যেহেতু বিরোধিতার কোনো স্পেস নেই, আর এমন কোন রাজনীতিবিদ এখনো পর্যন্ত একজন দুজন ছাড়া, ব্যতিক্রমী ছাড়া চোখে পড়ছে না যে স্পেস না থাকার জায়গায় স্পেস নেওয়া। আমি তোমাকে একটা ছোট্ট কথা বলছি। মেসি একজন অত্যন্ত মানে প্রতিভাবান ফুটবলার, কেন জানো? মেসির মতো ওই রকম পায়ের কাজ আরো অনেকের আছে। হ্যাঁ, কিন্তু মেসি মেসি কেন জানো? যেখান দিয়ে গোল হবে না সেখান থেকে তিনি বল নিয়ে চলে যেতে পারেন। মানে কেউ ভাবতেই পারবে না, আমি মনে করছি এখানে কোনো স্পেস নেই, তাদের মধ্য থেকে বল নিয়ে চলে গেছেন। রাজনীতিতে এই রকম, বঙ্গ রাজনীতিতে মেসির দরকার। আমাকে তুমি জায়গা দেবে না, আমি জায়গা করে নিয়ে নেব। ঋতুদা, মানে আমি বলছি 2011-ই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছে, 2009 যদি সাংবাদিক হিসেবে বুঝতে পারো, তাহলে 26-এরটা আজকে এই 3-4 মাস আমরা এখন দোলাচলের মধ্যে চলছি, তাহলে এখন বসে বলা সম্ভব হচ্ছে না কেন? এতটা কঠিন হয়ে যাচ্ছে কেন পরিস্থিতি? এখন সত্যি কথা বলবো, এখন অব্দি বুঝতেই পারছি না যে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব তারা কি বঙ্গ বিজেপির ওপর আস্থা রাখতে পারবে। তার কারণটা হচ্ছে, অনেকে মনে করে না সেটিং, আসলে কি থিওরিটিক্যালি মতাদর্শভাবে বামেদের সঙ্গে একটা বিরোধিতা রয়েছে ভারতীয় জনতা পার্টির, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তার পাশাপাশি কংগ্রেস সাংগঠনিকভাবে গোটা দেশ জুড়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলে, যদি কেউ ফেলতে পারে কংগ্রেস। ভারতীয় জনতা পার্টি কি তাহলে সেকেন্ড বেস্ট হয়ে থাকতে চায়? যদি সেটা হয় তাহলে ভারতীয় জনতা পার্টি 2026-এ, আমি আজকে তোমাকে বলে যাচ্ছি রোজিনা, 2026-এ ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় না আসতে পারে, তাহলে রাস্তায় লোকেরা, বিজেপি কর্মীরা, বিজেপি সমর্থকরা নেতাদের ধরে ধরে পেটাবে। মানে তার জন্য না শাসককে বা বামেদের দরকার হবে না, ভারতীয় জনতা পার্টি সাধারণ কর্মী। আমি তো নিজে দেখেছি 2021-এ বেলেঘাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নেতাদের খুঁজে পাওয়া যায় না, বাড়ির পর বাড়ি ছাড়া হয়ে গেছে, তারা বাড়ি ফিরতে পারেনি দীর্ঘদিন। সুতরাং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব জেনে রাখুক, 2026-এ যদি তারা না আসতে পারে, ভারতীয় জনতা পার্টির নেতারা আর থাকবে না, এটা জেনে রেখো। তার কারণ ভারতীয় জনতা পার্টির সমর্থকরা তাদের ছাড়বে না। বিজেপি বলে পার্টি থাকবে না, মানে বিজেপি বলে 2026-এ হারলে তারপর তো স্যাফরনেজ বা গেরুয়া যুগ শেষ হয়ে যাবে বঙ্গে।
তারপর তো উঠবে বাম এবং কংগ্রেস, কারণ মানুষ তখন বুঝে যাবে যে ভারতীয় জনতা পার্টিকে দিয়ে কিছু হবে না। অর্থাৎ তৃণমূলের বিরোধী যে ভোট, সেই ভোট এখনো এখনো ভারতীয় জনতা পার্টিকে দিচ্ছে। সেটা গেরুয়া আদর্শের জন্য শুধু দিচ্ছে না, সেটা হিন্দু বাঙালি হিসেবে দিচ্ছে না, তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য তারা দিচ্ছে। তারা জানে বাম কংগ্রেসকে ভোট দিয়ে কাজে লাগবে না সেই ভোট। তো তাই এই বাম কংগ্রেস তো আবার তাদের সঙ্গে ইন্ডি জোটের মধ্যে রয়েছে, ফলে মানুষ কোথায় যাবে? আমি বলছি সেটিং তত্ত্ব আমি ধরে নিচ্ছি বিজেপির সাথে, একেবারে ঠিক আছে, ঠিক। 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে বাম কংগ্রেসের সাথে একসাথে কফির টেবিলে বসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে রাহুল গান্ধী। তাহলে কি সীতারাম ইয়েচুরি, মানে তাহলে ইকুয়েশনটা কি? মানুষ তো দ্বিধা একেবারে ঠিক। আমি তোমাকে একটা কথা বলি রোজিনা, মানুষ কিন্তু বড় একা। এমন কোনো রাজনৈতিক দল নেই যে রাজনৈতিক দলকে ভরসা করা যায়। এবং এটাও ঠিক কথা, লালেদের সময় একাধিক ঐতিহাসিক সত্য শুধুমাত্র ধ্বংস করা হয়নি, চেপে যাওয়া হয়েছিল। আবার এটাও সত্য যে পশ্চিম বাংলার বুকে একটা বোধহয় এমন পার্টির দরকার হয়ে পড়েছে, যে পার্টিটা শাসকের বিরোধিতা করবে এবং সেটা করবে আপোষহীনভাবে এবং কোনোভাবে সম্পর্ক রাখবে না। কিন্তু যদি ভারতীয় জনতা পার্টি 2026-এ না আসে, এবং এখনো পর্যন্ত যা অবস্থা, এটা কিন্তু কেউ হলফ করে বলতে পারবে না যে বঙ্গে আসছে, সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষ মুখ ঘুরিয়ে তো নেবেই। তার কারণ যতই আদর্শের কথা বলুক, তারা বুঝবে যে এরা তৃণমূলের সঙ্গেই আছে। এবার তৃণমূলকে সরানো, একদম একদম, যাহা তৃণমূল তাহাই বিজেপি। তখন তারা বাধ্য হবে, তখন তারা বাধ্য হবে বাম কংগ্রেস জোটকে এ রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে নিয়ে আসার জন্য। এবং সেক্ষেত্রে তো ঠিকই তো, এটা তো আমাদের এটা দুর্ভাগ্য যে এ রাজ্যে কিন্তু তৃণমূলের বিরোধী নেই। কেন নেই? বিরোধী একমাত্র সাধারণ জনগণ আর সাংবাদিক। যে কারণে দেখবে সাংবাদিকদের ওপর এত রাগ। দেখো, সাংবাদিকদের উপর এত রাগ, একটা সময় জানো তো রাজনীতিবিদদের চরিত্র কি? যারা এখন শাসক তাদের চক্ষুশূল সাংবাদিক হতে পারে, তুমি আমি হতে পারি। আবার যারা এখন গণতন্ত্র নিয়ে কথা বলছে, তারা কাল বাদে পরশু কিন্তু শাসক হলে একই ঘটনা ঘটবে। কিন্তু আমাদের সাংবাদিক হিসেবে কাজ যতক্ষণ তুমি বিরোধী, তুমি আমায় তথ্য দাও, শাসকের বিরুদ্ধে কথা বলবো, শাসক যাতে ঠিক পথে চলে, কারণ তারা জনগণ দ্বারা নির্বাচিত। আর উই আর দ্য ওয়াচ ডগ অফ ডেমোক্রেসি। আমরা হচ্ছি গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, এটাই আমাদের কাজ। আজ বাদে কাল অন্য কেউ যদি মুখ্যমন্ত্রী হন, অন্য কোনো দল আসে, পরের দিন থেকেই তাদের বিরুদ্ধেও আমরা অবশ্যই আঙুল তুলবো, একইভাবে কথা বলবো। এই যে অনেকে বলে না যে সাংবাদিকতা মানে সবসময় নেতিবাচক কথা, আর নেতিবাচক কথার জন্যই তো মানুষ আমাদের কথা শুনবে। মানুষ আপনাদের ভোট দিয়েছে, জনগণ ভোট দিয়েছে আপনাদের কাজের জন্য। আমরা তো ভোটে জিতে আসিনি, আমরা তো জনগণের টাকাতে চলি না। আমরা আপনাদের ভুল ধরাবো, তার কারণ এটাই আমরা জনগণের কাছে দায়বদ্ধ। এবং আমি শেষ পর্যন্ত একটা কথা বলছি রোজিনা, তুমি এবং তোমার মতো অনেকে, তোমরা যেভাবে সাংবাদিকতাটা প্র্যাকটিস করছো, তাতে আমি অত্যন্ত আশাবাদী যে মিডিয়াকে আর ধরে রাখা যাবে না। তার কারণ বড় বড় চ্যানেল, বড় বড় পুঁজিপতি যাদের কাগজ রয়েছে, তাদের খুব সহজে না রাজনীতিবিদরা মোচড় দিয়ে দিতে পারে যে তোমার এ ব্যবসা রয়েছে, তুমি মিডিয়াতে বাড়াবাড়ি করলে তোমাকে শেষ করে দেবো। কিন্তু এই যে ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ এককভাবে যে গড়ছে ওঠা, এইটা কিন্তু এত সহজে থামানো যাবে না। ইউটিউবাররা তো আর সাংবাদিক হতে পারে না। বড় বড় সাংবাদিকরা যেভাবে আক্রমণ করেছে, যেমন একদিকে আমরা সমর্থনও পেয়েছি, তেমনি অপরদিকে তো আক্রমণেরও শিকার হয়েছে, কারণ ইউটিউবারদের সঙ্গে সাংবাদিকদের গোলানো। আমি আমি একটা কথা বলি, পশ্চিমবাংলায় বড় বড় সাংবাদিক কোথায়? গত 30 বছরে এমন কোনো সাংবাদিক আসেননি যাকে খুব একটা মহান সাংবাদিক বলা যায়। হ্যাঁ, বড় বড় চ্যানেলে, বড় বড় খবরের কাগজে কাজ করে একটা বিরাট প্ল্যাটফর্মে নামডাক অনেকের হয়, মুখ চেনেন অনেকে। আমি এখনো পর্যন্ত এরকম সাংবাদিক দেখিনি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে সাংবাদিকতায় তো বড় ছোট হয় না, রেসের ঘোড়া জানো, রেসের ঘোড়া যখন লড়াই নাবে, তরুণ ঘোড়ার ওপর লোকে বাজি ধরে, কারণ সেই ফার্স্ট হতে পারবে। আর যারা ওল্ড হর্স, যারা বয়স্ক ঘোড়া, তারা তখন রেসের মাঠের বাইরে থাকে। এবার একদা আমি কি ছিলাম তাই দিয়ে বিচার করে সাংবাদিকতা হয় না। সাংবাদিকতা হচ্ছে পারফরমেন্সের ওপর। যে পারফর্ম করবে সেই তখন বড় সাংবাদিক। যখন মানুষ বঙ্গ টিভি দেখছে, তখন শুধু বঙ্গ টিভি দেখছে।
যখন মানুষ অন্য চ্যানেল দেখছে পারফরমেন্সের উপর ভিত্তি করে হয়। এখন মুশকিলটা হচ্ছে বড় বড় মেইন স্ট্রিমে যারা কাজ করে তারা খুব শঙ্কিত হয়ে রয়েছে, কারণ ভবিষ্যৎটা ডিজিটাল মিডিয়া। প্রিন্ট হোক, টেলিভিশন হোক, রেডিও হোক, শেষ কথা কিন্তু ডিজিটালই বলছে। আর সেই ডিজিটালে এই মুহূর্তে তোমরাই হয়ে উঠেছে চালিকা শক্তি। তাতে কারোর কারোর মনে হতে পারে, তার কারোর কারোর অপছন্দ হতে পারে, কিন্তু এই মুহূর্তে সাংবাদিকতা সাংবাদিকতা সবশেষে একটাই কথা বলবো, একটা কয়েক দশক ধরে নির্লজ্জ দালালির সাংবাদিকতা চলছিল। এই সোশ্যাল মিডিয়ায় জন্ম দিয়েছে রোজিনা, বঙ্গ টিভি, আরো অনেককে জন্ম দিয়েছে। মানুষ একটু হাফ ছেড়ে বেঁচেছে, যে সত্যি কথা বলার একটা জায়গা হয়েছে। এবং রোজিনা মানুষের কথা, এবং আমার কোথাও কোথাও মনে হচ্ছে যে ডিজিটাল মিডিয়ার প্রভাব পড়ছে টেলিভিশন এবং খবরের কাগজে। সুতরাং সেই ক্ষেত্রে যে পাপটা দশকের পর দশক নির্লজ্জ দালালির সাংবাদিকতা হয়েছে, সেই সময়টা এবার ঘুষতে চলেছে। করবো কিনা ভেবে মানে কি প্রশ্ন করব, এই প্রশ্ন করা যায় না। তারপর কিছু কিছু আমাদের এখানে তো হীনমন্যতা সাংবাদিকরা ভোগে। তার কারণটা হচ্ছে কোন রাজনৈতিক দলের নেতা কে কাকে ডাকলো পুজোর পর বিজয়াতে, তাই দিয়ে যদি সাংবাদিকতার মান নির্ণয় হয়, তাহলে তো সেই সাংবাদিকতা সাংবাদিকতা নয়। মানে আমার এই জহর কোটটা অমুক নেতা দিয়েছে, অমুককে এটা দিয়েছে, এটা দিয়ে তো সাংবাদিকতা হয় না। আসলে আমি যেটা বলছিলাম, রাজনীতি এবং সাংবাদিকতায় জানো তো চরিত্রটা ঠিক রাখতে হয়, দৃঢ়তাটা রাখতে হয়, এবং নিজের পড়াশোনাটা করে যেতে হয়, যেটা বোধহয় আমাদের মধ্যে ঘাটতি রয়েছে।